সেখানে দুটো বাঘ ভাগাড়ে পড়ে থাকা মরা গরুগুলোকে রহিম, ভাগাড়ে বাঘ! ওরা তার মানে ভাগাড়ে পড়ে থাকা। হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। হ্যাঁ গো, আমাদের গরুটা কি আর সুস্থ হবে না? আজ কত দিন হয়ে গেল, ও হেঁটে চলে বেড়াতে পর্যন্ত পারছে না। এখন তো খাওয়াও বন্ধ করে দিয়েছে। পশু ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে তা খেয়েও তো কোনো কাজ হচ্ছে না। ধীরে ধীরে কপিলা আরো অসুস্থ হয়ে পড়ছে। এমন সময় রহিম জেলে দীনেশদের বাড়িতে আসে। তখন তাদের গরুটাকে দেখে বলে, দিনেশ, বলি কি তুই গরুটার মায়া ছেড়ে দে। বাঘে কামড়ানো গরু ও কি আর সুস্থ হবে রে? চল আমরা নৌকা নিয়ে মাছ ধরতে যাই। কতদিন হয়ে গেল তুই মাছও ধরতে যাস না। কি হবে কিছুই জানি না, সবই উপরওয়ালার ইচ্ছা। চল আমরা নদীতে যাই। এই কথা বলে দীনেশ তার জালটা নিয়ে রহিমের সাথে নদীর দিকে চলে যায়। তারপর তারা দুজন সুন্দরবনের মাতলা নদীতে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে। জানিস দিনেশ, এখন সুন্দরবনে গবাদি পশুদের উপর বাঘের আক্রমণ আরো বেড়ে গেছে রে। ভয়ে যে কেউই আর মাঠে ঘাটে গরু বাঁধতে সাহস করছে না। দিনেশ, ওই দেখ জঙ্গলের ভেতরে দুটো বাঘ। মনে হয় ওরা খুব ক্ষুধার্ত। আচ্ছা দিনেশ, সেদিন তোদের গরুটার সাথে ঠিক কি হয়েছিল বল দেখি। এরপর দীনেশ রহিমকে তাদের গরুর সাথে ঘটে যাওয়া ঘটনার কথা বলতে শুরু করে। সেদিন আমি সুন্দরবনের জঙ্গলের ভিতরে ছোট নদীতে ছিপ ফেলে মাছ ধরছিলাম, আর আমাদের কপিলাকে দূরে এক জায়গায় বেঁধে রেখেছিলাম। ও ঘাস খাচ্ছিল। এমন সময় কপিলা গরু হঠাৎই খুব জোরে জোরে ডাকতে শুরু করে, আর তার ডাক শুনে মনে হয় কপিলার পেট ভরে গেছে, তাই আমাকে ডাকছে। তাড়াতাড়ি করে আর কয়েকটা মাছ ধরে নি, তারপর ওকে নিয়ে বাড়ি ফিরবো। এই বলে দীনেশ তার ছিপ ফেলে আবার মাছ ধরতে শুরু করে। ওদিকে কপিলা গরু কপিলার পেট ভরেনি। সে খাওয়া থামিয়ে প্রাণের ভয়ে ডাকছে, কারণ এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার ধীরে ধীরে কপিলার দিকে এগিয়ে আসছে। উফ, বাবারে বাবা! গরুটা এক নাগারে ডেকেই চলেছে, আমাকে ভালো করে মাছও ধরতে দেবে না। ওদিকে বাঘটা গর্জন করে লাফিয়ে কপিলা গরুর পাটা ধরে। তারপর তাকে টানতে টানতে এক ঝোপের দিকে এগোতে থাকে। আর বাঘের গর্জন শুনেই দীনেশ বুঝতে পারে যে তার গরু কেন এত জোরে জোরে ডাকছিল। এক মুহূর্ত দেরি না করে দীনেশ সেই দিকে দৌড়ায়। হে বনবিবি, রক্ষা করো! বাঘে যে আমার গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, এখন আমি কি করি? সাথে সাথেই দীনেশ তার হাতের ছিপটা বাঘটার মুখের দিকে ছুঁড়ে দেয়, আর ছিপটা বাঘের চোখে লাগতেই সে কপিলা গরুকে ছেড়ে দেয়। কপিলা ওঠ, এক্ষুনি আমাদের এখান থেকে পালাতে হবে। ওঠ কপিলা! কপিলা কোনো রকমে উঠে দাঁড়ায়। তারপর দীনেশ তার দড়ি ধরে দৌড়তে দৌড়তে সোজা বাড়ি ফিরে আসে। ওরে বাবা, আমার তো শুনেই গায়ে কাঁটা দিচ্ছে রে। তোর সাহস আছে বটে, বাঘের মুখ থেকে তার শিকার ছিনিয়ে নিয়ে এসেছিস। কিন্তু গরুটা যে কবে সুস্থ হবে কি জানি। জানিস, আর একটা কথা তো তোকে বলাই হয়নি। সেদিন আমি বটতলায় চায়ের দোকানে চা খেতে গিয়েছিলাম। কয়েকজন বলা বলি করছিল, সুন্দরবনের বাঘ যে এখন শুধু জ্যান্ত গরু ছাগল নয় গো, তারা যে এখন ভাগাড়ের দিকটাও আসতে শুরু করেছে। বলিস কি? হে, তুই নিজের চোখে দেখেছিস? হ্যাঁ হ্যাঁ, তবে আর বলছি কি। হরি কাকা, এক কাপ কড়া করে চা দাও দেখি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। এরপর হরি কাকা রহিমকে চা দেয়, আর রহিম চায় চুমুক দিতে দিতে তাদের গল্প শুনতে থাকে। সেদিন আমি গিয়েছিলাম কাঁকড়া ধরতে, ফিরতে সন্ধে হয়ে গিয়েছিল। তাই তাড়াতাড়ি ঘরে ফিরতে ভাগাড়ের রাস্তাটা ধরেছিলাম। দূর থেকে দেখি ভাগাড়ে দুটো প্রাণী ঘোরাঘুরি করছে। ভাবলাম শিয়াল বা কুকুর হয়তো। আমি দিব্যি হেঁটে ভাগাড়ের দিকে এগোতে থাকি। তারপর বলরাম ভাগাড়ের কাছাকাছি এসে দেখে
সেখানে দুটো বাঘ ভাগাড়ে পড়ে থাকা মরা গরুগুলোকে, আর এই দেখে তখনই সে গাছের আড়ালে লুকিয়ে পড়ে আর অপেক্ষা করতে থাকে বাঘগুলোর চলে যাওয়ার। বাঘগুলোর পেট ভরে যেতেই তারা জঙ্গলের ভিতরে ঢুকে যায়। তারপর তারপর কি হলো রে? তারপর আর কি, আমি কোনো রকমে দৌড়ে বাড়ি ফিরে আসি। এই ঘটনা শুনে রহিম মনে মনে বলে, বলে কি হে ছোড়া, ভাগাড়ে এখন ভাগ আসতে শুরু করেছে। হে আল্লাহ, তুমি সুন্দরবনের মানুষজনের গবাদি পশুদের রক্ষা করো। রহিমের মুখে এই কথা শুনে দিনেশ বেশ ভয় পেয়ে যায়। চল রহিম, এবার আমরা ঘরে ফিরে যাই। বিকেল হয়ে এলো। আজ আমরা দুজন মিলে অনেক মাছ ধরেছি। কাল তুই আমি হাটে নিয়ে যাব। এবার ঘরে যাই, চল। বেশ বেশ, চল তবে। এরপর রহিম ও দিনেশ দুটো মাছের হাঁড়ি নিয়ে যে যার বাড়ির দিকে চলে যায়। দিনেশ বাড়ি ফিরতেই তার বউ বলে, এই তোমার ঘরে ফেরার সময় হলো। দেখো না, কপিলা গরু এখনো পর্যন্ত কিচ্ছুটি মুখে তোলেনি। একবার পশু ডাক্তারকে ডেকে নিয়ে এসো না গো। সন্ধে হয়ে গেছে গিন্নি, কাল সকালে আমি গিয়ে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসব। চলো ঘরে যাই। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়। কপিলা মাঝরাতে একবার ডেকে ওঠে। তারপর সকাল হতেই মাধবী ঘর থেকে বেরিয়ে গোয়ালে এসে দেখে কপিলা গরু নিস্তেজ। কপিলা, কপিলা, কই গো, শুনছো? তাড়াতাড়ি এদিকে এসো। দিনেশও গোয়ালের দিকে ছুটে আসে আর সবকিছু দেখে মাধবীকে বলে, শান্ত হও গিন্নি, শান্ত হও। মন খারাপ করো না গো। তুমি কপিলার জন্য অনেক করেছো। আমি ওর সেবার কোনো ত্রুটি রাখিনি। ও কষ্ট পাচ্ছিল। এমন সময় রহিম মাছের হাঁড়ি নিয়ে দিনেশদের বাড়ি আসে আর সবকিছু দেখে সে বুঝতে পারে। দিনেশ, এখন গরুটাকে নিয়েও তো ভাগাড়ে যেতে হবে। মাছগুলো কি করি বল দেখি। বৌদি, আর তুমি বরং কালু আর ভোদাকে খবর দাও, ওরা মাছগুলো নিয়ে হাটে বেচে দিয়ে আসবে। ঠিক আছে। চল দিনেশ, এবার গরুটাকে ভাগাড়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। এরপর রহিম ও দিনেশ কপিলা গরুকে বাঁশে বেঁধে ভাগাড়ের দিকে রওনা দেয়। গ্রামের বাঁশ বাগান পেরিয়ে তারা দূর থেকে লক্ষ্য করে ভাগাড়ের দুটো বাঘ কি যেন খাচ্ছে। রহিম, ভাগাড়ে বাঘ? ওরা তার মানে ভাগাড়ে পড়ে থাকা? হ্যাঁ, তুই ঠিক ধরেছিস। আমরা আর একটু অপেক্ষা করি। বাঘগুলোর পেট ভরে গেলে ওরা আবার জঙ্গলে ঢুকে যাবে। এর কিছুক্ষণ পর বাঘগুলো ভাগাড় থেকে জঙ্গলের দিকে চলে যায়। তারপর রহিম ও দিনেশ সেখানে গিয়ে গরুটাকে নামিয়ে রাখে আর দেখে গোটা ভাগাড়ে হাড়গোড় ছড়িয়ে আছে। রহিম, খোলা জায়গায় গরুটাকে রেখে যাওয়া ঠিক হবে না। আমাদের গর্ত করে মাটি ঢাকা দিতে হবে। হ্যাঁ, না হলে বাঘগুলো আবার এসে, আর পাশেই গ্রাম, আজ বাঘগুলো ভাগাড়ে আসছে, এরপর তো বাঘগুলো গ্রামে ঢুকে পড়বে। হ্যাঁ, তুই মন্দ বলিসনি। এরপর দিনেশ ও রহিম গরুটাকে সমাধি দিয়ে বাড়ি ফিরে আসে। কেটে যায় বেশ কিছুদিন। একদিন সন্ধেবেলা একটা বাঘ ভাগাড়ে কোনো খাবার না পেয়ে সেখান থেকে সোজা গ্রামে ঢুকে আসে। তারপর বাঘটা ছাগলটাকে ধরে নিয়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। আর এই খবরটা বলরাম হরিকাকার চায়ের দোকানে চা খেতে খেতে সবাইকে বলে। কিছু একটা ব্যবস্থা নেওয়া উচিত, না হলে সুন্দরবনের গ্রামে বাঘেদের উৎপাত আরো বাড়তে থাকবে। পথে ঘাটে বেরোনো দায় হবে। এরপর এমনই একদিন রাতে সুন্দরবনের ভাগাড়ে দেখা যায় দুটি গরু পড়ে আছে। আর তারই লোভে দুটি বাঘ গরুগুলোর কাছে আসতেই ঠিক তখনই গরুগুলোর মধ্যে থেকে নীল আলোর মতো জ্বলে উঠে প্রকট হয় গরুর ভূত।
কালো মিশমিশে দানবের মতো চেহারার গোভূত দুটো বাঘগুলোর দিকে এগোতে থাকে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।